যদি অ্যাকিউট হয়, ক্রনিকের আরো অনেকগুলা কারণ আছে। ক্রনিক টাইপের কোয়াড্রিপ্যারেসিস হইলে অ্যাকিউট, লোয়ার মোটর নিউরন টাইপের কোয়াড্রিপ্যারেসিস যদি অ্যাকিউট হয়, অ্যাকিউট, এগুলো সবগুলো অ্যাকিউট কজ, অ্যাকিউট কোয়াড্রিপ্যারেসিস অফ লোয়ার মোটর নিউরন, অথবা বলো যে প্লেসিড কোয়াড্রিপ্যারেসিস এটা। আর যদি বলি যে আমরা স্পাস্টিক, তাহলে আমাদের আসবে আমরা আরেকটা প্যারাপ্লেজিয়া ছিল, সেই প্যারাপ্লেজিয়াও হইতে পারে, কোয়াড্রিপ্লেজিয়াও হইতে পারে। যদি লিশনটা, এটা আমরা বলছিলাম লিশনটা তোমার পেজ 1084, পেজ 1084, ডেভিডসন দেখো 1084 পেজ। পাইছো? জি স্যার। আচ্ছা, 1084তে এখানে একটা জিনিসের জন্য এটা লিখেছি, সেটা হলো তোমার আমাদের সেন্সরি লস একটা দেখা যাচ্ছে, ট্রান্সভার্স থোরাসিক লিশন আছে না, ডি, দেখছো? ডি দেখা যাচ্ছে? জি স্যার। ওইটা যদি মানে একটা লেভেল পর্যন্ত সেন্সরি লস হয়, তাহলে সাধারণত এটা আমরা স্পাস্টিকের পক্ষে নেই। এটা যদি এইখানে হয় তাহলে প্যারাপ্যারেসিস, উপরে হইলো কোয়াড্রিপ্যারেসিস। যাই হোক, আমরা অন্য পেজে চলে 1136 পৃষ্ঠা দেখো, 1136, এগুলো আলোচনা হয়েছে। 1136 পাইছো? জি স্যার। আচ্ছা, 1136 এখানে ওই যে ওই নিচের যে সার্ভাইকেলের 5 এর উপরে C5 to T1 থোরাসিক লেভেল, অর্থাৎ আমরা লেভেলটা কিভাবে ঠিক করি। লেভেলটা যদি C5 এর উপরে হয়, তাহলে লিশনগুলা এগুলা সবই কিন্তু আপার মোটর নিউরন টাইপ। আপার মোটর নিউরন টাইপের প্যারাপ্যারেসিস, প্যারাপ্লেজিয়া অথবা কোয়াড্রিপ্লেজিয়া, সেটা তোমার প্যারাপ্লেজিয়া হবে না কোয়াড্রিপ্লেজিয়া হবে, এটা নির্ভর করবে কোথায় লিশন। যদি সার্ভাইকেল 5 এর উপরে হয়, T1 to সার্ভাইকেল 5, তাহলে আপার মোটর নিউরন টাইপ অফ লিশন অফ ইন অল 4 লিম্বস, 4টা লিম্বেই আপার মোটর নিউরন লিশন হবে। আর যদি C5 থেকে T1 হয়, তাহলে আপার লিম্বে হবে লোয়ার মোটর নিউরন, আর লোয়ার লিম্বে হবে আপার মোটর নিউরন। আর থোরাসিক কর্ডে হইলে প্যারাপ্লেজিয়া হবে। কিন্তু সবগুলাই স্পাস্টিক লোয়ার লিম্বে। আপার লিম্বে শুধু C5 থেকে T1 হইলে এটা তোমার আপার লিম্বে লোয়ার মোটর নিউরন টাইপ হয়। যাই হোক, আমরা কজগুলা সেম, এখন প্যারাপ্লেজিয়া না কোয়াড্রিপ্লেজিয়া হবে এটা নির্ভর করবে লেভেলের উপর, এটাই এখানে বোঝাচ্ছে আর কি। এখন আমরা ওই যে কোয়াড্রিপ্যারেসিস বলছিলাম, কোয়াড্রিপ্যারেসিস বলি বা কোয়াড্রিপ্লেজিয়া বলি, সেটা স্পাস্টিক না প্লেসিড, এই দুইটা আগে প্রথম ডিফারেন্সিয়েট করতে হবে। শোনা যাচ্ছে নাকি? আচ্ছা, আমরা কোয়াড্রিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া সেটা শুধু লেভেলের উপর নির্ভর করবে। কিন্তু আমরা যদি বলি যে স্পাস্টিক প্যারাপ্লেজিয়া আর প্লেসিড প্যারাপ্লেজিয়া পার্থক্য কি, অথবা স্পাস্টিক কোয়াড্রিপ্লেজিয়া, প্লেসিড কোয়াড্রিপ্লেজিয়ার পার্থক্য কি, আমরা ওই দুইটা পার্থক্য আগে শিখবো। রুগী কেস থাকলে আগে এইটা ডিটেকশন করবো। রুগী আইসা বললো আমার 4 হাত পা অবশ, অথবা 2 পা পরে 2 হাত, 4 হাত পা অবশ, তাহলে হিস্ট্রি থেকে বা এক্সামিনেশন করে আমাদেরকে আগে ঠিক করতে হবে এটা স্পাস্টিক নাকি প্লেসিড। এখন স্পাস্টিক প্লেসিডের পার্থক্য আমি লেকচারও নিছি, তোমার ওয়ার্ডেও এগুলা রিভিউ হচ্ছে, তোমরা কিভাবে করবো। একটা হলো যে জার্ক গুলা সব অ্যাবসেন্ট হবে, জার্ক সব অ্যাবসেন্ট আর হাইপোটোনিয়া, এটা হবে প্লেসিডে। আর স্পাস্টিকে যদি হয় হাইপারটোনিয়া, জার্ক গুলো এক্সাজারেটেড, আর প্লান্টার এক্সটেনসর, আর ওই যে ওইখানে দেখাইলাম 1084, একটা সেন্সরি লেভেল, একটা লেভেল পর্যন্ত মেনটেন হবে, একটা শার্প রুট লেভেল মেনটেন করবে। তো ওই যে উপরের শটটা দেখো, রুগীর একটু পেইন থাকে, এটা হলো কর্ড কম্প্রেশনের ব্যাপারে সেন্সরি একটা লেভেল মেনটেন করে। দেখো, ওপেন টু এ লেভেল অন দ্য ট্রাঙ্ক, প্যারেস্থেসিয়া নামনে সেটা, আর মোটর থাকবে, প্লান্টার এক্সটেনসর থাকবে, ব্লাডার বাউল ইনভলভমেন্ট থাকবে। তাহলে স্পাস্টিক প্লেসিডের পার্থক্য করতে গেলে একটা টোন দেখবো, একটা সেন্সরি একটা লেভেল মেনটেন করে কিনা, জার্ক গুলা কেমন,
প্লান্টার কেমন, স্প্রিংটার ডিস্টারবেন্স আছে কিনা, এটা দেখে স্পাস্টিক প্লেসিক পার্থক্য করব। এখন আমরা হিস্ট্রি নেওয়ার সময় আমরা আবার ওই গোড়ার দিকে চলে যাই। আমি নার্ভাস সিস্টেমের একটা সিবিডির কেস এখানে আলোচনা হয়েছিল, সেখানে বলছিলাম যে একটা হিস্ট্রি নেওয়ার সময় অনেক কথাই তো নার্ভাস সিস্টেমের থাকে, অন্য সিস্টেম থাকলে সেটা আলাদা অ্যাড করতে হবে। তো নার্ভাস সিস্টেমের হিস্ট্রির মধ্যে রুগীরা এসে বলবে অজ্ঞান বলবে, কনভালশন বলবে, রুগীরা উইকনেস বলবে, প্যারেস্থেসিয়া বলবে। এখন আমাদেরকে হিস্ট্রির মধ্যে যে কথাগুলা রুগীরা বলে তার বাইরেও কিছু ইতিহাস জিজ্ঞেস করতে হয়, নেগেটিভ হইলেও। তো সেটা কিভাবে মনে রাখবো সেটা আমরা বলছিলাম যে রুগীর উপর থেকে শুরু করবা, যে হায়ার সাইকিক ফাংশন, যে ওই রিলেটেড রুগীর কিছু বলছে না বলে নাই সেগুলা নিয়ে কিছু কথা বলতে হবে, আনকনসিয়াসনেস, কনভালশন, এগুলা। তারপরে মনে করো হায়ার সাইকিক ফাংশনে রুগী যদি কথা বলতে পারে, তাকায় থাকে, জ্ঞান থাকে, তাহলে তোমাকে ওই যে স্পিচ বলো, ওরিয়েন্টেশন, ইন্টেলিজেন্স, এগুলো জিজ্ঞেস করি। আর রুগী অজ্ঞান থাকলে এগুলোর দরকার নাই। তাহলে ওই একটা হেডলাইন মাথায় রাখবা মনে রাখার জন্য। যেমন কার্ডিও রেসপিরেটরি নেওয়ার সময় রুগী চেস্ট পেন বললে ডিসনিয়া জিজ্ঞেস করি, কাশি জিজ্ঞেস করি, এখানেও ওইটা নিলা। তারপর ক্রেনিয়াল নার্ভ রিলেটেড রুগীর যদি জ্ঞান থাকে, হ্যালো, হ্যাঁ আমি একটু ক্লাসের মধ্যে, জরুরি কিছু? হ্যাঁ, আমি যা বলছি ওটা করতে থাকো, নাহলে তন্ময়কে জানাও, ঠিক আছে? হ্যাঁ, তো তোমার ওই যে আপার মোটর নিউরন এটা গেল। তারপরে ক্রেনিয়াল নার্ভ রিলেটেড কিছু কথা, রুগীর যদি জ্ঞান থাকে, একটা রুগী হেমিপ্লেজিয়া নিয়ে আসছে, তাকায় আছে, তাকে জিজ্ঞাসা করতে হবে কথা বলতে পারে কিনা, কথা বাজে কি, ডিসফেজিয়া আছে কিনা, ক্রেনিয়াল নার্ভ ইনভলভড ডিসফেজিয়া হতে পারে, তারপরে নাক দিয়ে পানি আসে কিনা, মুখ পাকা হয়ে গেছে কিনা, এগুলো অজ্ঞান থাকলে এটা দরকার নেই। তাহলে এটা একটা, এটা একটা, এগুলো আমরা আলোচনা করছি। লিম্বের ব্যাপারে আসো, যেমন এই রুগীগুলা বলছে যে উইকনেস, ঠিক আছে, উইকনেস, উইকনেস কোন লিম্বে, অ্যাসেন্ডিং কিনা এটা। তারপরে মনে করো উইকনেস কমপ্লিট না ইনকমপ্লিট। তারপরে সেন্সরি, মোটর দিয়ে জিজ্ঞেস করলাম, সেন্সরি জিজ্ঞেস করতে হবে, টিংলিং সেন্সেশন, পিনস এন্ড নিডল এগুলো আছে কিনা। তারপরে ব্লাডার পাওয়ার জিজ্ঞেস করতে হবে। তারপরে ইন জেনারেল আমরা অনসেটটা কেমন, জ্বর টর ছিল কিনা, এগুলো। তাহলে তোমার কম্পোনেন্টস অফ দ্য নার্ভাস সিস্টেম কোন পার্টটা ইনভলভ আছে, আমি তোমার হিস্ট্রি নেওয়ার সুবিধার জন্য, জিবিএস এর রুগী আসছে, রুগী দেখে মনে হলো জিবিএস, কিন্তু হিস্ট্রিটা তো সাজাইতে হবে। রুগী বলছে উইকনেস, তোমাকে টিংলিং সেন্সেশন এগুলো জিজ্ঞেস করতে হবে, ফিলিং অফ সেন্সলেসনেস, ব্লাডার বাউল ইনভলভমেন্ট আছে কিনা, রুগীর কনভালশন ছিল কিনা, অজ্ঞান হয়েছে কিনা, রুগীর ক্রেনিয়াল নার্ভের কোনো ইনভলভমেন্ট আছে কিনা, এই কথাগুলো জিজ্ঞেস করতে হবে। কম্পোনেন্টস, ডিফারেন্ট কম্পোনেন্টস অফ নার্ভাস সিস্টেম হিস্ট্রির মধ্যে ইন করতে হবে, সেটা পজিটিভ ইভেন নেগেটিভ হিস্ট্রি হলো অ্যাড করতে হবে। এটা হলো হিস্ট্রি রাইটিং এর বেলায়। এখন হিস্ট্রি রাইটিং লেখার পরে আমাদের উদ্দেশ্য থাকবে যে এটা যখন এক্সামিন করব, এক্সামিন তো সিস্টেমেটিক্যালি ক্রেনিয়াল নার্ভ, হায়ার সাইকিক ফাংশন, তারপর মোটর সেন্সরি রিফ্লেক্স করে আলটিমেটলি এটা স্পাস্টিক না প্লেসিক তা করি, ব্লাড করে পরে ফাইনালি সিদ্ধান্ত। আর যদি জ্বর টর হওয়ার পর এরকম হয়েছে, ব্লাড কাউন্ট, ইলেকট্রোলাইট নরমাল, তাহলে এটা আমরা জিবিএস চিন্তা করি। এখন এক্সামিনেশনে আমরা জিবিএস যদি থাকে, তাহলে এক্সামিনেশনে আমাদেরকে সব জারগুলা অ্যাবসেন্ট থাকে, সেন্সরি সাধারণত নরমাল থাকে, এটা মাথায় রাখতে হবে। জিবিএস এর ক্লিনিক্যাল ফিচার এটা তুমি ইয়েতে দেখো, পৃষ্ঠা 1140 পৃষ্ঠা 1140 পাইছো? 1140 তাসমিয়া? আচ্ছা, 1140 এগুলো আমরা বলছি। জিবিএস যেহেতু কমন একটা রোগ, লং কেসে থাকে, সুতরাং জিবিএস এর দেখবা ক্লিনিক্যাল ফিচার এখানে লেখা আছে, তোমরা এখানে পড়বা, এই প্যারাটাই পড়বা। এখানে দেখো অ্যাসেন্ডিং প্রক্সিমাল মাসলটা বেশি ইনভলভমেন্ট হয়, পরে রেসপিরেশন ইনভলভমেন্ট হয়, তারপরে অ্যাবনরমাল যেটা সিনড্রোম, এগুলো তোমাদের এত না জানলেও হবে। তাহলে সেন্সরি সিমটম, মোটর সিমটম, ব্লাডারের সিমটম, হায়ার সাইকিক ফাংশনের সিমটম, রেসপিরেশনের কোন সিমটম, এগুলো এক্সামিনেশনে সব যার অ্যাবসেন্ট হবে, সেন্সরি নরমাল হবে, এটাই এখানে লেখা আছে। So examination shows diffuse weakness, loss of sense, and with loss of reflexes, এটা ঠিক আছে। তো এই রোগীর আমরা যদি লং কেসে থাকে, তাহলে তোমার এই সাইন সিমটম গুলা কি, এটা তো চলে আসছে। ইনভেস্টিগেশনের মধ্যে আমাদেরকে যেহেতু ইলেকট্রোলাইটটা তো করতেই হবে,
তারপরে মনে করো 10 দিন গেলে সিএসএফ এ কিছু ফাইন্ডিং পাওয়া যায়, প্রোটিন বেশি থাকে, সেল নরমাল থাকে। ফাইনালি নার্ভ কন্ডাকশন স্টাডিজ আমরা করি। তো সেটা হলো ডায়াগনোসিস। এইটা ওই লং কেস থাকলে এইভাবে ইনভেস্টিগেশন ডায়াগনোসিস গুলো করতে হবে। এখন যদি তোমার মনে করো যদি কোনো কারণে সন্দেহ হয় যে এটা আপার মোটর নিউরন কিনা, তাহলে আপার মোটর নিউরন ইনভেস্টিগেশনে আনবো, আর নাহলে আপার মোটর ইনভেস্টিগেশন যাবো না। অনেক সময় জার্ক গুলা সব অ্যাবসেন্ট প্লান্টার এক্সটেন্সর ইনিশিয়াল স্টেজে। প্লান্টার এক্সটেন্সর ব্লাডার ইনভলভমেন্ট সেন্সরি যদি রুট লেভেল মেনটেন করে, জার্ক অ্যাবসেন্ট থাকলেও এটা আমরা স্পাস্টিকই ধরি। তাহলে তোমার এখানে জিবিএস এর ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন আর ট্রিটমেন্টের আউটলাইন গুলো হলো যে রোগীকে ফিজিওথেরাপি করতে হবে, প্রতিদিন পালস, ব্লাড প্রেশার, রেসপিরেশন এই জিনিসগুলো দেখতে হবে, ভাইটালস গুলো দেখতে হবে, তোমার মানে অটোনমিক নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট হয়েছে কিনা, রেসপিরেশন ইনভলভমেন্ট হয়েছে কিনা। আদারওয়াইজ চিকিৎসাটা ফিজিওথেরাপি, আর যদি 14 দিনের মধ্যে হয় ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়। আর একটা হলো তোমার যদি তোমার রেসপিরেশন ইনভলভ হয় তাই আইসিইউ তে নিতে হয়। এটার প্রগনোসিসে জিজ্ঞেস করে মেজরিটি মোর দেন 80% রিকভারি হয়ে যায়। কিছু কিছু তোমার রেসিডুয়াল প্যারালাইসিস থাকে, কিছু কিছু মারা যায় ওই রেসপিরেশন ইনভলভমেন্টের জন্য। কাজে ওই জিবিএস ভালো করে পড়ে ফেলতে হবে, এই লং কেসটা ভালো করে পড়ে ফেলতে হবে। এখন এটার ডিফারেন্সিয়াল তুমি বলো। হ্যাঁ, এটা আরেকটা নোট করো, সেটা আমরাও সবসময় বলি। আমরা মায়োপ্যাথি আর নিউরোপ্যাথির পার্থক্যের মধ্যে আমরা সবসময় বলি যে মায়োপ্যাথি প্রক্সিমাল, নিউরোপ্যাথি ডিস্টাল। কিন্তু বেসিক্যালি জিবিএস টার নিউরোপ্যাথি হইলেও এটা কিন্তু প্রক্সিমাল মাসল গুলো বেশি ইনভলভমেন্ট হয় তুলনামূলকভাবে। সেইটা মাঝে মাঝে খুব ক্রিটিক্যালি দেখলে বোঝা যায় যে দেখা গেল লিম্বের, লেগের মাসল গুলা মনে করো 4/5, কিন্তু থায়ের মাসল 2/5, এইরকম এরকম হয়। সেজন্য এটা প্রক্সিমাল লেগস, এটা খুব ক্রিটিক্যালি দেখলে এরকম হয়। কিন্তু আমরা মায়োপ্যাথি যেরকম ডিস্টাল হবেই না, প্রক্সিমালি থাকবে, সাধারণত হয় না, প্রক্সিমালি থাকে। জার্ক গুলা সাধারণত নর্মাল থাকে। তো সেইভাবে ডিফারেন্সিয়েট করতে হয়। কিন্তু এই প্রক্সিমাল একটু বেশি হইলেও এটা ওই মায়োপ্যাথির সাথে ওরকম কনফিউশন হয় না, এটা নিউরোপ্যাথি। ঠিক আছে। আচ্ছা, এই রিলেশনে আমরা একটু বলে ফেলি যে নিউরোপ্যাথির অন্য কারণগুলা, আমরা অন্য কারণগুলো ডিডিতে আসতে পারে। এখন যদি মনে করো এই 3 দিনের একটা ঘটনা, 7 দিনের ঘটনা, তাহলে আসবে না। একটা রোগী জিবিএস এর রোগী 1 মাস যাবৎ শুয়ে আছে, একটু প্যারাপেরিসিস বা কোয়াড্রিপেরিসিস কিছু কিছু হাঁটে, তাহলে অন্য নিউরোপ্যাথি গুলা ডিডিতে আসতে পারে। অন্যগুলা আমরা বলছিলাম যেমন 3D ডায়াবেটিস ডেফিসিয়েন্সি ড্রাগ, এগুলো হলো কমন। আরো কিছু আছে, ইনফেকশন আছে, কোলাজেন ডিজিজ, সেগুলো আনকমন। তোমরা ওই 2-3টা মাথায় রাখলে, 3D আর জিবিএস এর কথা বললাম। কাজে সেই জিনিসগুলো যদি তোমাকে যদি নিউরোপ্যাথির কারণ বলে ভাইবার মধ্যে রিটেনে, তাহলে তোমাকে সবগুলাই আসবে। যদি সিনারিও দেয় এরকম, তাহলে জিবিএস এর মতো সিনারিও দিলে জিবিএস বলতে হবে, সেখানে অন্য নিউরোপ্যাথি আসবে না। আবার লং কেসের বেলায় যদি 3 দিনের ঘটনা, 7 দিনের ঘটনা, সাডেন অ্যাকিউট অনসেট, তাহলে জিবিএস এর সাথে অন্যগুলো সাধারণত আসবে না। কিন্তু যদি অনেক দিনের ইতিহাস থাকে তাহলে আসবে। কাজে এখানে তোমার ভাইভাতে লং কেসে কেমন ভাবে প্রেজেন্ট করে সেটার উপর নির্ভর করবে। কিন্তু এটাও তো একটা নিউরোপ্যাথি, সেটা মাথায় রাখতে হবে। এটা আর স্পাস্টিক প্যারাপ্লেজিয়া থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করি সেটাও মাথায় রাখতে হবে, মায়োপ্যাথির থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করি সেটাও মাথায় রাখতে হবে। কিন্তু প্রেজেন্টেশনের উপর নির্ভর করে অন্য নিউরোপ্যাথি গুলো আসবে কিনা এগুলো খুব খেয়াল করতে হবে। সবগুলোই মাথায় রাখতে হবে। লং কেসের মধ্যে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। মায়োপ্যাথি যেমন আমরা বলছিলাম, একটু বলে ফেলি, যেমন পেডিয়াট্রিক্সে না, মেডিসিন বইয়ের মধ্যে লেখা আছে ফ্লেসিড কোয়াড্রিপ্লেজিয়া প্যারাপ্লেজিয়ার মধ্যে তোমার মায়োপ্যাথির মধ্যেও ইনক্লুডেড, তাই না? মায়োপ্যাথিও বলে, কারণ ওইটাও তো নাড়াইতে পারে না, ফ্লেসিডেই থাকে। তো সেই জন্যই ওই, হ্যাঁ, অ্যাডভান্স স্টেজ যদি হয়, সে 1143 পৃষ্ঠা দেখো, 1143। এগুলো আমি সব বলছি, সব বেচেই বলছি, তারপরে এটা রিভিশন হচ্ছে আর কি। 1143 পাইছো? জি স্যার। আচ্ছা দেখো, মাসকুলার ডেস্ট্রফি দেখো ডান পাশে ক্লিনিক্যাল ফিচার, আমি এগুলা লাইন ধরে পড়াইছি। ওয়েস্টিং এন্ড উইকনেস আর ইউজুয়ালি সিমেট্রিক্যাল,
without fasciculation or sensory loss. Tendon reflexes are usually normal. এটাই বলতে চাইছি আর কি। তাহলে মায়োপ্যাথি এটাতে তোমার সবসময় জিনিসগুলো মাথায় রাখতে হবে। যখনই প্যারাপেরিসিস কোয়াড্রিপেরিসিস থাকবে তখনই আমি লেকচারেও বলছি এটা কি মাসল, এটা কি পেরিফেরাল নার্ভ, নাকি এটা পিরামিডাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট। আরো যদি ধরি সেরিব্রাল কর্টেক্সের কারণেও প্যারাপ্লেজিয়া হয়, সেরিব্রাল কজ অফ প্যারাপ্লেজিয়া, প্যারাফিজিক্যাল রিজিয়নে কোনো টিউমার হলে, সেটা তোমাদের যারা একটু পড়াশোনা করো চর্চা করো তাদের এটা মাথায় রাখতে পারো। সেরিব্রাল কজ অফ প্যারাপ্লেজিয়া, প্যারাসেজিটাল টিউমার, সেটা তো হইতে পারে। যাই হোক, তো প্যারাপ্লেজিয়া যদি হয় তাহলে ওই প্রত্যেকটা ধরে ধরে যে আমি কোনটা নিয়ে ডিল করতেছি, ইজ ইট মাসল ডিজিজ, এটা মাসল ডিজিজ, এটা নার্ভ, এটা কি পিরামিডাল ট্র্যাক্ট, কোন জায়গায়। যদি সিমেট্রিক্যাল ওয়েস্টিং প্রক্সিমাল মাসল ইনভলভ, জার্ক, সেন্সরি নরমাল, ফেসিকুলেশন নাই, তাহলে তোমার ধরতে হবে এটা মায়োপ্যাথি। আর পেরিফেরাল নার্ভ হইলে জার্ক অবশ্যই অ্যাবসেন্ট থাকবে, সেন্সরি ইনভলভমেন্ট থাকবে, ডিস্টাল থাকবে, জার্ক অ্যাবসেন্ট থাকবে, সেন্সরি ইনভলভমেন্ট থাকবে, ডিস্টাল থাকবে। সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল দুই রকমই হইতে পারে। ডায়াবেটিক নিউরোপ্যাথিতে বিশেষ করে অ্যাসিমেট্রিক্যাল হয়, সিমেট্রিক্যাল হয়। কাজেই এটা নার্ভ কিনা এটা গ্রসলি তোমরা যদি এই কয়েকটা জিনিস মাথায় রাখতে পারো, নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা নেই। যে আমি কি মায়োপ্যাথি নিয়ে কথা বলছি, নাকি আমি নিউরোপ্যাথি নিয়ে কথা বলছি, নাকি আমি পিরামিডাল ট্র্যাক্ট নিয়ে। পিরামিডাল ট্র্যাক্ট হলে প্লান্টার এক্সটেনসর হবে, জার্ক এক্সাজারেটেড, সেন্সরি একটা লেভেল মেনটেন করবে, ব্লাডার বাউল ইনভলভমেন্টের ব্যাপার থাকবে। এখন একটা মাথায় রাখতে হবে, যেরকম তাসমিয়া বলো, বুশরা বলো, আর সোয়েটা বলো, স্টুডেন্ট মানে খুব সিনসিয়ার স্টুডেন্ট, আবার কিছু পড়াশোনা করে, কিছু গান গায়, কিছু ঘোরাফেরা করে, এটাও স্টুডেন্ট। ক্লাসে অর্ধেক আসে অর্ধেক আসে না, এটাও স্টুডেন্ট। এখন এখানেও রোগ ব্যাধির বেলায়ও মাথায় রাখতে হবে যে আমি টিপিক্যালি স্পাস্টিক প্যারাপ্লেজিয়ার এই জিনিসগুলো বললাম, সবসময় সবকিছু থাকে না, এটাও মাথায় রাখতে হবে। সেই জন্য প্লান্টার এক্সটেনসর এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। একটা সেন্সরি লেভেল, রুট লেভেল মেনটেন করে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই সবগুলাই টিপিক্যাল মাথায় রাখতে হবে, কিন্তু লং কেসে যখন ডিল করবে তখন তোমাকে এইগুলো খেয়াল করতে হবে। কিন্তু ভাইভাতে, রিটেনে তুমি টিপিক্যাল পিকচার বক্তৃতা দিয়ে চলে আসো, এটাতে সমস্যা নাই, সেখানে টিপিক্যালটাই বলতে হবে। তাহলে আমাদের এই জিনিসগুলো মাথায় নিজে একে একে, যে মাসল, পেরিফেরাল নার্ভ, পিরামিডাল ট্র্যাক্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোথায়। আরেকটু এখানে ভাগ করে ফেলি যে পেরিফেরাল নার্ভ, ঠিক আছে, আমরা এন্টেরিয়র হর্ন সেল না ডরসাল রুট, এরকমও কিছু রোগ আছে। এন্টেরিয়র হর্ন সেলে আজকাল রোগ নাই, পোলিওমাইলাইটিস, কিন্তু এন্টেরিয়র হর্ন সেলে কোনো টিউমার ইনভলভমেন্ট করলো, একটা রুট ইনভলভমেন্ট করে ফেললো, সেইখানে তোমার সেন্সরি যাবে না, সেখানে মোটর যাবে। ডরসাল রুট, টেবিস ডরসালিস, ডরসাল রুট ইনভলভমেন্ট হলো, সেখানে ডরসাল রুটের যে সেন্সেশনটা অ্যাবনর্মাল হবে, যেহেতু রিফ্লেক্স আর চলে গেছে, রিফ্লেক্স চলে যাবে, কিন্তু মোটরের কিছু হবে না। এই যে নার্ভাস সিস্টেমের এই বেসিক জিনিসগুলা, এগুলো ফিজিওলজি অ্যানাটমিতে তোমরা পড়ছো, সেই বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমি কোন জায়গা নিয়ে। তো যাই হোক, এন্টেরিয়র রুট, পোস্টেরিয়র রুট আরেকটু ক্রিটিক্যাল, তোমরা ওইটা মাথায় রাখো। মাসল, পেরিফেরাল নার্ভ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আরেকটা মাঝখানে রয়ে গেল নিউরোমাসকুলার জাংশন, মায়াস্থেনিয়া গ্রেভিস। মায়াস্থেনিয়া গ্রেভিস যদি আমরা বলি, তাহলে মায়াস্থেনিয়া এজ এ ডিজিজ তোমাদের জন্য আন্ডার গ্রাজুয়েটে এটা না পারলেও আমরা খুব মনে করি না কিছু, কিন্তু ফিজিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা কঠিন কিছু না। সেই জিনিসগুলা ফিজিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে জিজ্ঞেস করা, এটা কি হয়, নিউরোমাসকুলার জাংশনাল প্রবলেম, মাসকুলার ট্রান্সমিশন, অ্যাসিটাইলকোলিন মনে করো রিসিপ্টরের প্রবলেম, কাজ করতে পারে না, কিন্তু সেটা আমরা ক্লিনিক্যালি বুঝবো কেমন, সেই মেকানিজম প্যাথোলজিতে ফিজিওলজিতে পড়া যায়, সেটা আমাদের দরকার নাই। এটা রোগী উইকনেস নিয়ে আসছে, মায়াস্থেনিয়া কিনা। মায়াস্থেনিয়ার বেলায় এটা আমরা বলি এক কথায় এক্সারশনাল উইকনেস, এক কথায় যে এক্সারশনাল উইকনেস উইদাউট ওয়েস্টিং, এটা একটা কথা মাথায় রাখবে। ইনভলভমেন্ট হবে চোখ, ওকুলার ইনভলভমেন্ট, তারপরে বালবার ইনভলভমেন্ট, দেহগুলো খাইতে পারবে না, ডিগ্লুটেশনে প্রবলেম, ডিসফোনিয়া, এগুলো প্রবলেম হবে, কথা বুঝছো, কথা বলতে পারবে না। তাহলে ওকুলার, বালবার, ডিম হবে পরে, এইটা মাথায় রাখতে হবে। আর এটা হলো এক্সারশনাল। এক্সারশনাল কি, রোগী দূরে তাকায় থাকবে, পড়ে যাবে, বেশি কথা বলবে, কথা বলতে পারবে না, বেশিক্ষণ খাইতে যায়, খাইতে পারবে না, চুল আশ্রাইতে যায়, কিছুক্ষণ পরে পারবে না। এই মায়াস্থেনিয়ার ক্লিনিক্যাল পিকচার যদি দেখো, দেখবো যে একই রকম।
এই কথাগুলাই, এই 2-3টা কথা মনে রাখলে মায়াস্থিনিয়া হয়ে যাবে। যাই হোক, আমি যে জায়গায় আসছিলাম, কোন জায়গায় লিসান এটা আমরা বুঝতে পারবো, এটা মায়োপ্যাথি না নিউরোপ্যাথি নাকি পেরিফেরাল নার্ভ, একই কথা আমি কিন্তু বারবার বলতেছি, কাজে এটা লং কেস থাকে। যাক, তাহলে আমরা জিবিএসটা আমরা দেখলাম, মায়োপ্যাথিটা দেখে ফেললাম। মায়োপ্যাথির এই ফিচার যদি জানা থাকে, তাহলে তুমি মায়োপ্যাথির অন্যগুলা যেমন লিম গার্ডেল নাকি তোমার এটা ফেসিও স্ক্যাপুলোহিউমেরাল, সেটা হলো টাইপ, কিন্তু বেসিক এটা থাকলে পরে তুমি টাইপ নির্ধারণ করো অ্যাকর্ডিং টু মাসল ইনভলভমেন্ট। রুশেনি টাইপটা বাচ্চাদের হয়, লোয়ার লিম্বে হয়, তো সেটা তো স্পেশাল একটা পার্ট, সেটা বাচ্চাদের যখন হয় কাপ মাসল হাইপারট্রফি থাকে, কিন্তু এই ক্লিনিক্যাল ফিচার সেম। কথা বুঝছো? এই আর আরেকটা আছে, এই কথায় কথায় চলে আসে জিনিস অনেক জটিল, মনে করো আন্ডার গ্রাজুয়েটের জন্য কঠিন, কিন্তু জিনিস মায়োসাইটিস, কোলাজেন ডিজিজে দেখবা যে মায়োসাইটিস হয়, সেখানেও মাসল ইনভলভমেন্ট হয়, মায়োপ্যাথির মতো ফিচার, কিন্তু ওখানে মাসল পেইন থাকে, সেটাও মায়োপ্যাথি। যেরকম আমরা কার্ডিও মায়োপ্যাথি, মায়োকার্ডাইটিস, এখানেও মায়োপ্যাথি, মায়োসাইটিস কোলাজেন ডিজিজের পার্ট হিসেবে ইনভলভমেন্ট হয়, সেখানে ফিচার একই, কিন্তু ওখানে অ্যাকিউট হয়, পেইন থাকে। যাই হোক, তাহলে আমরা মায়োপ্যাথি পারবো, নিউরোপ্যাথি পারবো, জিবিএস এর ক্লিনিক্যাল ফিচার শিখলাম, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস শিখলাম, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন কি, ট্রিটমেন্ট কি, কমপ্লিকেশন কি জিবিএস এর। জিবিএস এর আরেকটা জিজ্ঞেস করা, জিবিএস এর একটা রোগী প্রতিদিন কি ফলো আপ দিবা? ফলো আপ একটা দেবো উইকনেস এর গ্রেডিং 1 নাম্বার, 2 নাম্বার দেবো পালস দেখবো, ব্লাড প্রেশার দেখবো, রেসপিরেশন দেখবো, রোগীর স্যাচুরেশন দেখবো, রোগী কি ভেন্টিলেশনে দিতে হবে, আইসিইউতে নিতে হবে কিনা, এগুলো আর কি। এখন আমরা ওই যে স্পাস্টিক প্যারাপ্লেজিয়ার কারণ যদি আমরা ক্লিনিক্যালি, আরেকটা ছিল যে প্যারাপ্লেজিয়া ছিল না আরেকটা কেস? জি স্যার। প্যারাপ্লেজিয়া ছিল, এটা ডায়াগনোসিস কি ছিল? স্পাস্টিক প্যারাপ্লেজিয়া ট্রান্সভার্স মাইলাইটিস। ট্রান্সভার্স মাইলাইটিস, তো ওইটার ফিচার ছিল উইকনেস অফ দ্য লোয়ার লিম্ব, জার্ক এক্সাজারেটেড থাকে, প্লান্টার এক্সটেনসর, একটা সেন্সরি লেভেল থাকে, ব্লাডার বাউলের ইনভলভমেন্ট থাকে। তাহলে ওই হিস্ট্রির মধ্যে ওই যে কম্পোনেন্ট গুলো বলছিলাম, সেই কম্পোনেন্ট ধরে ধরেই সবগুলো হিস্ট্রি নিয়ে ফেলবা। ফাইনালি দেখবো হিস্ট্রিতে যাই থাকুক, রোগীর এক্সামিনেশনে উইকনেস, মোটর ফাংশন লিম্বের যদি দেখি, মোটর ফাংশন বিভিন্ন গ্রেডিং এর উইকনেস থাকবে, জার্ক গুলো এক্সাজারেটেড থাকবে, সেন্সরি একটা লেভেল মেনটেন করবে, প্লান্টার এক্সটেনসর হবে, ব্লাডার বাউল ইনভলভমেন্ট থাকবে, রোগীর ক্যাথেটার দেওয়া থাকবে, তাহলে আমরা বলবো এটা স্পাস্টিক প্যারাপ্লেজিয়া। আর যদি কোয়াড্রিপ্লেজিয়া হয়, সেটাও হইতে পারে, শুধু লেভেলে নির্ভর। যদি লিশনটা থোরাক্সে হয়, তাহলে ওই যে বলছিলাম প্যারাপ্লেজিয়া, এখানে হলে কোয়াড্রিপ্লেজিয়া, কিন্তু এটা স্পাস্টিক প্যারাপ্লেজিয়া আর কোয়াড্রিপ্লেজিয়া। আমি যদি অ্যাকিউট কারণ বলে, থিওরিটিক্যালি বলে যে কজেস অফ স্পাস্টিক প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া, তোমরা কর্ড কম্প্রেশন, ট্রান্সভার্স মায়োলাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, এই তিনটা। কর্ড কম্প্রেশনের মধ্যে তোমার টিবি, টিউমার, ট্রমা, এটা দেখো 1136 পৃষ্ঠায় আমরা গেছিলাম, 1136 পৃষ্ঠা দেখো, কর্ড কম্প্রেশনের কারণগুলো বাম দিকে, এখানে ভার্টিব্রা, মেনিনজিস, স্পাইনাল কর্ড এইভাবে লিখছে আর কি। এখন তোমাদের এত ছোট মানুষ, কিন্ডারগার্টেনে পড়ো, এত কিছু দিলেও তো মনে থাকবে কিনা, সেজন্য আমি ওইভাবে মনে করাই দিছি যে টিবি, টিউমার, ট্রমা, সেটা ভার্টিব্রাতে হোক, মেনিনজিসে হোক, যেখানে হোক। আর টিউমার যদি বলি, আমরা এখানে ভার্টিব্রাতে তোমার যেমন মাল্টিপল মাইলোমাতে হয়, আবার সেকেন্ডারি মেটাস্টেসিসেও হয়। তো এই প্যারাপ্লেজিয়ার কারণের মধ্যে আমরা কর্ড কম্প্রেশন, মাল্টিপল স্ক্লেরোসিস, ট্রান্সভার্স মায়োলাইটিস, এগুলো হলো স্পাস্টিক প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া এবং অ্যাকিউট। সেই তোমরা যদি অ্যাকিউট জানো যথেষ্ট, ক্রনিকের আরো অনেকগুলো কারণ আছে। ক্রনিকের এখন একটা রোগী 7 দিন 15 দিনের ইতিহাস তোমার এইগুলাই ডিডি আসবে, কিন্তু কারো স্পাস্টিক প্যারাপ্লেজিয়া 6 মাস যাবত, তাহলে কিন্তু অন্য ডিডি আসবে। সেটা তোমার আমি লেকচারে আমি বলছি, সেগুলো অনেক কিছুই আছে, যেমন ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন, তারপরে মনে করো মোটর নিউরন ডিজিজে হতে পারে, তারপরে তোমার লেথারিজম হয়, হেরিডিটারি কিছু ডিজিজ আছে। তো সেগুলো তোমাদের এত না জানলেও হবে, আমি বলছি যে যদি অ্যাকিউট থাকে ওই 3টা কারণ বললেই যথেষ্ট, আর ক্রনিক হইলে কিছু জিনিস এখানে আসবে, আর না হলে দরকার নেই। আচ্ছা, এখানে যখন কর্ড কম্প্রেশন থাকে, তখন আমাদের ডায়াগনোসিসটা স্পাস্টিক প্যারাপ্লেজিয়া এটা করলাম। এখন এটা বেড সাইডে, যেমন ওইটা ট্রান্সভার্স মায়োলাইটিস ডায়াগনোসিস ছিল, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি ছিল? আর Cord compression. কর্ড কম্প্রেশন, ওই 3টার মধ্যেই
ঘোরাফেরা এখন এখানে আসলে তোমার দিনের কথা পেইন হয় আর না হইলে ওই যে কর্ড কম্প্রেশনের পিকচার ওই যে যেটা পিকচারে দেওয়া আছে পেইন সেন্সরি মোটর এইটাই ফলো করে আর কি। কিছু কিছু মনে করো দেখা গেল একটাতে বেশি একটাতে কম। আমি বিবেচে যে কেসটা দেখাইছিলাম সম্ভবত এরকমই ছিল, একটাতে বেশি ছিল উইকনেস, একটাতে কম। মনে হচ্ছে মনোপ্লেজিয়া, কিন্তু সব টিউমার যে জায়গায় থাকে সেই জায়গায় ইনভলভমেন্ট বেশি হবে, অন্যদিকে কম হয়। কাজে ইনভলভমেন্টটা কম বেশি হইলে এরকম মনে হইতে পারে, কিন্তু দেখতে হবে যে দুই দিকে ইনভলভমেন্ট আছে কিনা, কম আর বেশি। অনেক সময় ইউনিফর্ম থাকে না। তো কাজেই স্পাস্টিক, এখন আমরা এটা এখানে ডান পাশে উপরের দিকে ক্লিনিক্যাল পিকচারে দেখবা ওয়াট কম্প্রেশন নাকি ট্রান্সভার্স মাইলাইটিস না মাল্টিপল স্ক্লেরোসিস, এটা ডায়াগনোসিস করা অনেক ক্ষেত্রেই ডিফিকাল্ট। কিছু কিছু জিনিস তোমাকে যদি জিজ্ঞাসা করে কেমনে বুঝবা, যদি মনে করো ভার্টিবাল এখানে দেখা গেল খুব টেন্ডার একটা সোয়েলিং, একটা ডিফর্মিটি গিববাস, তাহলে আমরা বুঝতে পারি, না হলে তো বোঝা খুব মুশকিল। ট্রান্সভার্স মাইলাইটিস 1110 পৃষ্ঠা দেখো, 1110 1110 পাইছো? जी sir. Yes, sir. ট্রান্সভার্স মাইলাইটিস এই পুরা প্যারাটা পড়বা। এখন আমি লাইন বাই লাইন তোমাদেরকে পড়াই ক্লাসে, সেটা তো আর সুযোগ হচ্ছে না, আমি পড়লে সময় চলে যায়। এখানে পড়ে দেখবো যে ওই একই রকম একটা সেন্সরি লেভেল থাকবে, প্যারাপেরেসিস থাকবে, তারপরে ব্লাডার বাউল ইনভলভমেন্ট থাকবে, পেইন থাকে, একই রকম। পরে লেখছি এমআরআই করে কর্ড কম্প্রেশন থেকে ডিফারেন্সিয়েট করতে হবে, এমআরআই করে কর্ড কম্প্রেশন থেকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন তোমার যদি এরকম একটা স্পাস্টিক প্যারাপ্লেজিয়া আমরা পাই, সব ক্ষেত্রে আন্দাজ করা যায়, কনফার্ম করতে হলে এমআরআই করতে হবে। তার মানে ট্রান্সভার্স মাইলাইটিস কর্ড কম্প্রেশন, তুমি এইটা বলো আগে, এটা বলো, এটা কোনো সমস্যা নাই। শুধু কখন বলতে পারবো, একটা জ্বর হইলো হঠাৎ করে উইক হয়ে গেল এরকম, এইটা একটা। আর একটা রোগীর মনে করো সিএস স্টোমাক আছে অথবা লিম্ফোমা আছে, অন্য জায়গায় লিমনোড আছে, রোগীর গিববাস আছে, সেটাকে আমরা কর্ড কম্প্রেশন ডায়াগনোসিসে বলবো, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে ট্রান্সভার্স মাইলাইটিস। কিন্তু পায়ের ফিচার দেখলে ওই ডিফারেন্সিয়েট করা মুশকিল, এই অ্যাসোসিয়েটেড ফিচার দেখে কিছুটা আইডিয়া করা যায়। আবার আমরা যদি মাল্টিপল স্ক্লেরোসিস দেখো 1106 পৃষ্ঠা, 1106 পৃষ্ঠা বাইর করো। 1106 পাইছো? जी सर। আচ্ছা 11 বি ব্যাচের जी sir. করতো না, ওই যে ডায়াগনোসিস অফ এমএস রিকোয়ার্স ডেমনস্ট্রেশন অফ আদারওয়াইজ আনএক্সপ্লেইনড সিএনএস লিশন সেপারেটেড ইন টাইম এন্ড প্লেস। এটা আসলে ইমিউনোলজিক্যাল, তো যার জন্য সাইমালটেনিয়াসলি বিভিন্ন জায়গায় ইনভলভমেন্ট হয়, অনেক সময় ভালো হয় আবার রিল্যাপস করে। সেজন্য ওই ক্রাইটেরিয়া ডান দিকে লেখা আছে, সেই ক্রাইটেরিয়াতে আমি যাচ্ছি না, তোমরা এটা মাথায় রাখো। একটা রোগীর স্পাস্টিক প্যারাপ্লেজিয়া আছে, তার সাথে সেরিবেলার লিশন আছে, ডিপ্লোপিয়া আছে, সাইকিয়াট্রিক প্রবলেম আছে, এটা ধরতে হবে মাল্টিপল স্ক্লেরোসিস। কারণ ট্রান্সভার্স মাইলাইটিস একটা জায়গায় ইনফ্লামেশন হয়, কর্ড কম্প্রেশন এক জায়গায় হয়, মাল্টিপল স্ক্লেরোসিস বিভিন্ন জায়গায় হয়। কাজে মাল্টিপল সাইটস, এটাই বলছে ডিফারেন্ট ইন টাইম এন্ড স্পেস। আর টাইম মানে রিকারেন্ট হয়, একটা রোগী 1 মাসে হইলো, 2 মাস ভালো ছিল, আবার একটা হইলো, কিন্তু এমআরআই কিছুই নাই। এমআরআই ট্রান্সভার্স মাইলাইটিসের মতো ফিচার থাকতে পারে, তাহলে সেই গেলে মাল্টিপল স্ক্লেরোসিস বলি। কাজে মাল্টিপল স্ক্লেরোসিস বলতে হলে মাল্টিপল জায়গায় মাল্টিপল টাইমে ইনভলভমেন্ট যদি থাকে তখনই আমরা বলি। কাজেই আমরা তাইলে কি কনক্লুশন হলো, অ্যাকিউট স্পাস্টিক প্যারাপ্লেজিয়া অর কোয়াড্রিপ্লেজিয়া কজ গুলো আমরা বললাম, কর্ড কম্প্রেশন, এর মধ্যে টিবি, টিউমার, ট্রমা, ট্রান্সভার্স মাইলাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস। আমার তো মুখস্থ হয়ে গেছে, রিভিশন হইতেছে, এগুলো বহুবার তোমাদেরকে বলছি, তাহলে এইটা মাথায় রাখতে হবে। এখন এটা বাইবাতে ক্লিনিক বলো, কিন্তু বেড সাইডে আমাদেরকে দেখায় দিতে হবে যেটার এই জার্ক এক্সাজারেটেড প্লান্টার এক্সটেনসর, সুতরাং এটা স্পাস্টিক, এটা প্লেসিড না। প্লেসিড হইলে অন্য ডিডি চলে আসবে। ঠিক আছে, যখন এটা পাবো তাহলে ইনভেস্টিগেশনে আমরা ওই যে আগের পৃষ্ঠায় 1110 পৃষ্ঠায় যাও, 1110 না, এটা 1100 কোনটা, ইনভেস্টিগেশন গুলো কোথায় লেখা ছিল? 1136 দেখো তো, 1136 ওইটা দেখো, পাইছো?
1136 হ্যাঁ জি স্যার 1136 ইনভেস্টিগেশন দেখো নিচে লেখা আছে। এই কয়েকটা এক্সাম্পল দিচ্ছে, যেমন এমআরআই এর কথা মাস, এক্সরে কেন বললো? ওখানে কোনো সেকেন্ডারি মেটাস্টেসিস হতে পারে, লিম্ফোমার ব্যাপার থাকতে পারে, টিবি থাকতে পারে, সেই জন্য বলছে আর কি। এই সিএসএফ প্রোটিন বারের ব্লক হলে এটা আজকাল এত খুব কনফার্মেটরি না। এক্সরে তো অবশ্যই এক্সরে করতে হবে গিকবাস থাকলে। একবার একটা ছেলে ওই যে এফসিপিএস এর পরে বলেছে স্যার ফেল করছি কেন বললেন? তো আমি বললাম যে এক্সামিনার খুবই রাগ করছে, তুমি এমআরআই বলছে এক্সরেটা বলো নাই, এটা রোগীর গিকবাস আছে, তো এক্সরেও করতে হবে, এক্সরে এমআরআই, তারপর ব্লাড কাউন্ট করতে হবে না, সেটাও করতে হবে। তোমার ইনভেস্টিগেশনের লিস্টে এই জিনিসগুলো ঠিক করে নিবা, যে ব্লাড কাউন্ট করতে হবে, বুকের এক্সরে করতে হবে, কোমরের এক্সরে করতে হবে, স্পাইনের, তারপরে এমআরআই করব। আর কিছু কিছু ক্ষেত্রে ওই যে ভিটামিন বি12 এর লেভেলের কথা বলছে, আরো অন্য কিছু ডিডি যদি আমাদের মাথায় থাকে সেগুলা ইনভেস্টিগেশন গুলা লিখতে হবে। চিকিৎসা এগুলা লং কেসে থাকলে তোমার কোনো সমস্যা নাই। চিকিৎসা ফিজিওথেরাপি, সিমটোমেটিক চিকিৎসা, আর ট্রিটমেন্ট অফ কজ। আর যদি টিউমার হয়, অনেক ক্ষেত্রে টিবির জন্য অপারেশন লাগে, আর টিবি হলে অ্যান্টি টিবি ওষুধ দিতে হয়, এই তো চিকিৎসা। তাহলে তোমার কর্ড কম্প্রেশন, আমরা অ্যাকিউট কর্ড কম্প্রেশন প্যারাপ্লেজিয়া হোক কোয়াড্রিপ্লেজিয়া হোক, এটার কি ফিচার থাকে, ফেসিতে কিভাবে ডিফারেন্সিয়েট করব, আবার কর্ড কম্প্রেশন এমএস টিএম কিভাবে ডিফারেন্সিয়েট করব, সেটাও হয়ে গেল। এখন আমরা আরেকটা জায়গায় আসি, আমরা 1117 পৃষ্ঠা দেখো, 1117 সজীবের নাম্বার আছে, সজীবের ফোন দিয়ে যে আপনি জয়েন করে আনছেন কিনা, জানান তাহলে আমাকে বলেন, তাহলে তুমি ওদের কি নিয়ে আসি আসছে কিনা দেখি। আচ্ছা 1117 পাইছো? পাইছো নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার মোটর নিউরন ডিজিজ আমরা বলছিলাম না, যে মাসল, তারপর পেরিফেরাল নার্ভ, কর্ড, এগুলা। মোটর নিউরন ডিজিজ হলো দুই জায়গায়, একটা লোয়ার মোটর নিউরন এন্ট্রি হর্ন সেলে ধরে, আবার পিরামিডাল ট্র্যাক্টে ধরে। এই জন্যই মোটর নিউরন ডিজিজ একটা রোগীর প্যারাপেরেসিস বা কোয়াড্রিপেরেসিস আছে, এটা কিভাবে ডায়াগনোসিস করব? এখানে অনেকগুলো ফিচার আছে, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এটা একটা ক্রনিক কেস, লম্বা একটা সময় যাবত থাকে, একটা ক্রনিক, ইউজুয়ালি এলডারলি পেশেন্ট, এই দুটা মাথায় রাখবা। আর গ্রাজুয়াল অনসেটটা গ্রাজুয়াল এলডারলি পেশেন্ট, এবং স্লো গ্রোয়িং, এই দু একটা। সাইনের যদি বলো, সাইনের মধ্যে সব মুখস্থ করার দরকার নাই। ওয়েস্টিং উইথ এক্সাজারেটেড জার্কস, ওয়েস্টিংটা হলো লোয়ার মোটনের ফিচার, এক্সাজারেটেড জার্ক হলো আপার মোটর নিউরন, এই কম্বিনেশন ফেসিকুলেশন। হ্যাঁ আচ্ছা তাহলে উপরে আসো। তাহলে সাইনের মধ্যে আমরা বলি ওয়েস্টিং উইথ এক্সাজারেটেড জার্কস। ওয়েস্টিং হলো লোয়ার মোটর নিউরন, আর এক্সাজারেটেড জার্ক হলো আপার মোটর নিউরন। কোনো সেন্সরি ইনভলভমেন্ট থাকে না, ফেসিকুলেশন থাকে, ব্লাডার বাওয়ালভের ইনভলভমেন্ট থাকে না। এই কয়েকটা কথা মাথায় রাখতে হবে আর কি। আর ফিচারগুলো সাধারণত ইউজুয়ালি বয়স্ক মানুষের স্লো গ্রোয়িং, এবং এটা সাডেন অনসেট হয় না। এই কয়েকটা মাথায় যদি রাখো তাহলে এটা হবে। তাহলে আমরা ওই প্যারাপেরেসিস বা কোয়াড্রিপেরেসিস হইলে আমরা এইটাও ডিডিতে আসবে, যদি একটু লম্বা সময় যাবত থাকে। তাহলে তোমরা একটা শখ করে লিখে ফেলবে, এগুলো লেখাইছো তোমার মাসল, মায়োপ্যাথি, নিউরোপ্যাথি, স্পাস্টিক প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া, মোটর নিউরন ডিজিজ, মায়াস্থেনিয়া গ্রেভিস, কোনটার ইম্পর্টেন্ট কি কি ফিচার, বা শেষ। এটা তোমার লং কেস হলো, শর্ট কেস হলো, সবই এটা হয়ে গেছে আর কি। প্যারাপেরেসিস গেল, কোয়াড্রিপেরেসিস, তারপরে তোমার কি কি হিস্ট্রি নিব, সেটা নিউরন ডিজিজ কেসে 35 পাইছো। জি স্যার। এটা লাম্বাগো সিনড্রোম, এটা তো মাঝে মাঝে পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। ব্যাক পেইনের কারণ আমরা বলছি মাস্কুলোস্কেলেটাল, এটা হলে মেকানিক্যাল কজ বলছি, এটা মেকানিক্যালেরই একটা অংশ। লাম্বাগো দিস হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। লাম্বাগো সায়াটিকা রোগীরা
দেখো ওই ডান পাশে প্যাথোফিজিওলজির মধ্যে লেসিগোসাইন এগুলো আমি দেখাইছি। স্ট্রেট লেগ রাইজিং, নিকে এক্সটেন্ডেড রেখে যদি উপরে তুলি 60 ডিগ্রির উপরে তুললেই পিছন দিক দিয়ে সায়াটিক নার্ভের ডিস্ট্রিবিউশনে ব্যথা পাবে, রোগী আর পা তুলতে পারবে না। লেসিগোসাইন, এসএলআর স্ট্রেট লেগ রাইজিং সাইন। তাহলে কাদের হেভি লিফটিং, ব্যথাটা কোথায় শুরু হবে, কোন দিকে যাবে, এটা আর ঠিক আছে সব একটা একটা করে কথা মাথায় রাখলেই হবে। চিকিৎসা কি? রেস্ট, কয়েকদিনের রেস্ট, আর ব্যথার ওষুধ, ফিজিওথেরাপি। রেস্ট, ব্যথার ওষুধ, ফিজিওথেরাপি। আর শেষে ম্যানেজমেন্টের শেষে দেখো এখানে ম্যানেজমেন্টের শেষের লাইনটা, যদি বাইলেটারাল সিম্পটম এবং স্ফিংক্টার ডিস্টারবেন্স থাকে, প্লান্টার এক্সটেনসর থাকে, তাহলে সার্জারি, আর্জেন্ট সার্জারি করতে হবে। তাহলে ম্যানেজমেন্টে রেস্ট, ফিজিওথেরাপি, পেইন কিলার, সার্জারি ইফ ইন্ডিকেটেড। রেসপন্ড করছে না একটা, আরেকটা হলো পিরামিডাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট হয়েছে। তাহলে এটা কাদের হবে? প্রিসিপিটেটিং ফ্যাক্টর কি, সিমটমটা কি, চিকিৎসাটা কি, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাক পেইনের কারণ হিসেবে। আর নার্ভাস সিস্টেমে অন্যান্য জিনিস সেরিবেলার, সেরিবেলামটা সেরিবেলামের ফিচারের, সেরিবেলাম লিশন হলে কি কি সাইন হয় উপর থেকে মাথায় রাখবা। স্পিচটা কেমন হবে, স্ক্যানিং, হিল টেস্ট করে, গেটটা ড্রাঙ্কেন গেট, টোন কম থাকে, এই ফিচারস অফ সেরিবেলার লিশন, এটা মাথায় রাখবে। আর causes of cerebellar dysfunction, নিউরোলজির কজের মধ্যে ইন জেনারেল ভাস্কুলার, পার্ট অফ সিবিডি, নিওপ্লাজম, ইনফেকশন, সেরিবেলাম লিশনের কজ, সেরিবেলাম লিশনের সাইন। ওটা কি জ্বর ছিল আর কি ছিল, অজ্ঞান ছিল? হ্যাঁ জি স্যার। ডায়াগনোসিস কি ছিল? সো ডায়াগনোসিস শুধুই মেনিনজাইটিস উইথ ডায়াবেটিস মেলিটাস উইথ হাইপারটেনশন আসছে। আচ্ছা ওইদিকে যাচ্ছি না, জ্বর ছিল আর অজ্ঞান ছিল, এই তো? আচ্ছা জি স্যার। জ্বর আর অজ্ঞান থাকলে এই কথাগুলো আমি সবাইকে বলছি না, যে সেরিব্রাল ম্যালেরিয়া, এনকেফালাইটিস, মেনিনজাইটিস, এগুলো বলা হয়েছে না? আচ্ছা তাহলে ওইটা ডায়াগনোসিস যদি এরকম অজ্ঞান হয়ে যায়, জ্বর থাকে, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, আর এটা হলো সেরিব্রাল ম্যালেরিয়া, এই দুই তিনটা ডায়াগনোসিস থাকবে, ঠিক আছে? এখন এইটা আমি এনকেফালাইটিস আমরা কিভাবে ডায়াগনোসিস করি একটু ঝটপট আমি 5-10 মিনিটে শেষ করে দিব। 1122 পৃষ্ঠা বাইর করো দেখি, 1122 পৃষ্ঠা। 1122 জি স্যার। পাইছো? এনকেফালাইটিস এরকম ক্লিনিক্যাল ফিচার, ওই যে উপরে দেখো বাম দিকে, এটাতে হেডেক, ফিভার, বডি এক থাকে, এবং রোগীর হেমিপ্লেজিয়া থাকে এবং সিজার থাকে। কোন রোগীর যদি অ্যাডাল্টের জ্বর হইলে সাধারণত কনভালশন হয় না, কিন্তু বড়দের জ্বর হইলেও 2-3 দিনের মধ্যে একটা কনভালশন হয়ে গেল, হেমিপ্লেজিয়া হয়ে গেল, এইগুলাকে আমরা এনকেফালাইটিস বলি সাধারণত। এটা কারণ যাই, কারণের মধ্যে বিভিন্ন ভাইরাস আছে, তো সেইগুলা কারণের মধ্যে আমরা যাই না, কারণ ডিটেকশন করা ডিফিকাল্ট। এনকেফালাইটিস কি না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো মেনিনজাইটিস বুঝি কিভাবে, মেনিনজাল ইরিটেশনের সাইন যদি থাকে, তাই তো? মেনিনজাই কার্নিক সাইন, নেক রিজিডিটি, এগুলা। তাহলে মেনিনজাইটিস সম্বন্ধে আমরা একটু দুই একটা জিনিস এগুলো আমরা আলোচনা হয়েছে। তুমি দেখো ওই যে পৃষ্ঠা নাম্বার, মেনিনজাইটিস বাইর করো দেখি, 1119 পৃষ্ঠায় কিনা, 1119 দেখো তো, 1119 এখানে 1119 পাইছো? 1119 কয়েকটা জিনিস এখানে শিখে ফেলতে হবে, এগুলো আমি আগেও বলছি। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস অ্যাডাল্টে যদি কমন অর্গানিজম ধরে, দুইটা অর্গানিজম বলবা, নাইসেরিয়া মেনিনজাইটিস আর একটা হলো স্ট্রেপ্টোনিউমোনিয়া, ওই ডান পাশে দেখো লেখা আছে, ঠিক আছে? এটা একটা। 2 নাম্বার হলো যখন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস থাকে, একটা মেনিনজাইটিস থাকে, তখন আমাদেরকে এটা ভাইরাল, ব্যাকটেরিয়াল না টিউবারকুলার, এটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বি, বিএসসি সম্ভবত আমরা সব করেও দিয়েছিলাম, বলা আছে না? হোমওয়ার্ক ছিল, একটা ছোট করে লেখা হোমওয়ার্ক ছিল এটা। এই হোমওয়ার্ক গুলো
রফিক, আমি ক্লাসে একটু পরে ফোন দিই, 5 মিনিট। তোমার এই যে ব্যাকটেরিয়াল ভাইরাল টিউবারকুলার কিভাবে ডিফারেন্সিয়েট করো, এ ব্যাচে যেটা দিছি তো বি ব্যাচে তোমরা এ ব্যাচকে দিয়ে দিবা। তাও আমি একটু বলে দেই, একটা হলো প্রেজেন্টেশনটা দেখতে হয়, অ্যাসোসিয়েটেড ফিচার কি কি, তারপরে আমরা ক্লিনিক্যাল ফিচার তো মেনিনজাইটিসের থাকবেই, প্রেজেন্টেশন, অ্যাসোসিয়েশন, তারপরে ব্লাড কাউন্ট, তারপরে সিএসএফ যেটা তোমরা পড়ছো প্যাথোলজিতে ওটা লাগবে। এখন কি আছে, বেশিরভাগই সেলফ লিমিটিং, সারা শরীর ব্যথা, ভাইরাল ফিভারে যেরকম হয়, একটা মেনিঞ্জাল ইরিটেশন থাকে, কিছু কিছু ক্ষেত্রে খারাপ, বেশিরভাগ ক্ষেত্রে রিকভারি হয়ে যায়। ব্যাকটেরিয়ালটা খুব তাড়াতাড়ি অজ্ঞান হয়ে যায়। আর ব্যাকটেরিয়ালের কারণের মধ্যে যেগুলো সেগুলো ফিচারগুলো যদি অ্যাসোসিয়েটেড ফিচার থাকে, অ্যাসোসিয়েশন কি কি, কান পাকা, হেড ইনজুরি, নিউমোনিয়া, এগুলো হয়েছে, কথা বুঝছো? তাহলে এই অ্যাসোসিয়েটেড ফিচার যদি থাকে এবং খুব তাড়াতাড়ি অজ্ঞান হয়ে গেলো, 3 দিনে 4 দিনে রোগী ডিপলি আনকনশিয়াস হয়ে গেছে, এটা হলো ব্যাকটেরিয়াল। আর টিউবারকুলারটা একটু একটু গ্রাজুয়াল, এই দেখা গেলো 3 সপ্তাহ রোগী নেক্রিজিডিটাসে রোগী তাকায় আছে, তার সাথে ওয়েট লস, জ্বর, কাশি, কন্ট্যাক্ট উইথ টিবি, এই অ্যাসোসিয়েশন। তাইলে একটা হলো প্রেজেন্টেশন, একটা অ্যাসোসিয়েশন। ব্লাড কাউন্ট যদি থাকে, একটা ব্লাড কাউন্ট খুব গ্রস অ্যানোমালিস থাকলে ইজিলি বোঝা যায়, এটা 25,000 ব্লাড কাউন্ট, নিউট্রোফিল 90%, এটা তো আমরা টিবি বলবো না, এটা ব্যাকটেরিয়াল বলবো, ভাইরালও বলবো না, এটা একটা ইম্পর্টেন্ট, এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট ফিচার। তারপরে অ্যাসোসিয়েটেড, মনে করো আমরা অ্যাসোসিয়েটেড ফিচারের মধ্যে আরো কিছু আমি বলে গেছি, সেটা হলো ব্যাকটেরিয়াল যেরকম বললাম, ওটাইটিস মিডিয়া, টিবির কথা বললাম, ভাইরাল যেরকম মনে করো হারপিস জোস্টার হয়েছে, হারপিস সিম্পলেক্স হয়েছে, পক্স হয়েছে, তার থেকে এনকেফালাইটিস, এই অ্যাসোসিয়েশন দিয়ে বোঝা যায়। আর ইনভেস্টিগেশনের মধ্যে ব্লাড কাউন্ট, বুকের এক্সরে, তারপরে আমরা সিএসএফ করে ডায়াগনোসিস করি। আরেকটা ওই ডান পাশে একটা শক আছে দেখো, মেনিনগোকাল মেনিনজাইটিস, কিছু র্যাশ হয়, রোগী শকে থাকে, গ্যাংগ্রিন হয়, আর্থ্রাইটিস হয়, ফিচারস অফ মেনিনগোকাল সেপ্টিস, এটা শিখে ফেলতে হবে। এরকম কোনো ফিচার থাকে তাহলে এটা বলে যে এটা শুধু ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস প্রমাণিত, এটা না, ইট ইজ অর্গানিজম অলসো ইজ ডায়াগনোসড, কালচারটা মাথায় রাখতে হবে। আর মেনিনজাইটিসের ট্রিটমেন্টে তোমার টিউবারকুলোসিস স্টেরয়েড দিতে হয় আর এন্টিটিবি, আর ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ট্রিটমেন্টে তোমরা এই যে উল্টা দিকে দেখো, এই ম্যানেজমেন্টের এখানে টিপিক্যাল জেনারেল ম্যানেজমেন্ট অফ আনকনশিয়াস পেশেন্ট, এই রোগী যদি মনে করো মেনিনজাইটিস একটা ট্রিটেড কেস, পার্শিয়াল ট্রিটেড, এইগুলো লং কেসে থাকে, কাজে জেনারেল ম্যানেজমেন্ট যেটা থাকবে, রোগীর খাওয়া দাওয়া, ওষুধ ইত্যাদি থাকবে। অর্গানিজম না পাওয়া পর্যন্ত স্যার একদম 2 গ্রাম করে বিডি আমরা দিই, এটা হলো স্পেসিফিক। আর সিএসএফ এ যদি কালচার করে কিছু পাই তাহলে তো হইলই। আর সিএসএফ এর ফিচার, এক্সরে, সিএসএফ এর এডিএ, এগুলো দিকে যদি টিবি মনে হয় তাহলে টিবির ওষুধ অ্যান্টি স্টেরয়েড। তাহলে জেনারেল, স্পেসিফিক, আর একটা হলো কমপ্লিকেশন বলে হয়, এগুলো চেষ্টা করতে হবে, বলতে হবে। তাহলে মেনিনজাইটিসের চিকিৎসা জেনারেল, স্পেসিফিক, কমপ্লিকেশন, প্রিভেনশন। এই মেনিনজাইটিস সম্বন্ধে এই কয়েকটা কথা থাকলো। এনকেফালাইটিস সম্বন্ধে ফিচারটা জানলেই হলো। আর অজ্ঞান হয়ে গেলে এটা জ্বরের পরে অজ্ঞান ম্যালেরিয়া কিনা সেটা বুঝতে হলে তোমার একটু পেজ নাম্বার 277, ওখানে একটু বলে শেষ করে দিই। 277 277 পাইছো? জি স্যার। 277, এটা ভালো করে পড়ে ফেলতে হবে, এখানে পড়ানোর বেশি কিছু নাই। 277 এ তোমার কমপ্লিকেটেড ম্যালেরিয়া যেটা ডান পাশে আছে, চিকিৎসা কমপ্লিকেশন কি কি হয় ওই বাম পাশের শোকে আছে, অনেকগুলো কমপ্লিকেশন, অজ্ঞান বলো, তারপরে সেপ্টিসিমিয়া বলো, রেনাল ফেলিউর বলো, হাইপোগ্লাইসেমিয়া বলো, এই কমপ্লিকেশন অফ সেরিব্রাল ম্যালেরিয়া এটা পড়তে হবে। আর এখানে ডান পাশে এখানে লেখা আছে দেখবে এক জায়গায় যে ট্রিটমেন্ট ও অ্যান্টি ম্যালেরিয়ালের সাথে কমপ্লিকেশন অবশ্যই চিকিৎসা করতে। এটা রোগী অজ্ঞান হয়ে আসছে, শুধু কুইনেন দিয়ে দিলাম তাতে হবে না, ওই কমপ্লিকেশন কি কি, কুইনেন কি ডোজ দিব এখানে লেখা আছে, কুইনেনের সাইড এফেক্ট হাইপোগ্লাইসেমিয়া, অ্যারিথমিয়া, ইসিজি করে দিতে হয়, কুইনেনের ডোজ এটা মাথায় রাখতে হবে, এটা হলো কুইনেন হাইড্রোক্লোরাইড, আর ওরাল যা দেওয়া হয় এটা কুইনেন সালফেট। আর যদি হয় এটা 6টা ডোজ দেওয়া হয়, এটা দেখবা এখানে আছে। আর প্যারেন্টারাল দিলে তোমার 3টা ডোজ দেওয়া হয়। যাই হোক, এটা আর্টিমেথার ওরাল আমরা ফ্রিকোয়েন্টলি দেই। আর যখন সেরিব্রাল ম্যালেরিয়া থাকে তখন আমরা কুইনেনি ইনজেকশন দেই আর ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। আর ম্যালেরিয়ার ব্যাপারে যে আমরা ডায়াগনোসিসটা কিভাবে করব, সেই ডায়াগনোসিস করার জন্য তোমার একটা হলো কোথা থেকে আসছে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর একটা হলো
তোমার জ্বরের প্যাটার্নটা কেমন, এটা 2 নাম্বার। 3 নাম্বার যদি একটু লম্বা সময় থাকে অর্গানোমেগালি পাই, এটা। 4 নাম্বার হলো রোগী যদি সেরিব্রাল ম্যালেরিয়া আমাদের মনে হয় হিল টেক্সে আসে, আমরা যদি অর্গানিজম নাও পাই তাহলে অ্যান্টি ম্যালেরিয়াল আমরা দিয়ে দিই, আমরা রিস্ক নিই না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা আরেকটা হলো অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। অনেক সময় ম্যালেরিয়া আসলে একটু জটিল জিনিস, এটা যদিও যখন পরীক্ষায় ধরে পারো না ম্যালেরিয়া পারো না কি পড়ে আসছো এগুলা বলবে, কিন্তু এটাতে একটু মনোযোগ দিতে হবে। ওই তোমার সাইকেল, কোন সাইকেল, তো সেক্সুয়াল সাইকেল, অ্যাসেক্সুয়াল সাইকেল, এই ছবিটা দেখবা। এটা 2 নাম্বার হলো অর্গানিজম ম্যালেরিয়া। এটাতে সেরিব্রাল ম্যালেরিয়া হয় কেন, এটা ঝামেলা কেন, কারণ এই অর্গানিজমটা ইন্টারনাল অর্গানের ভেসেলের মধ্যে থাকে, ব্লাড ফিল্ম করলে পাওয়া যায় না, এটা একটা। আরেকটা হলো যে সেরিব্রাল ইনভলভমেন্ট, অর্গান যেহেতু ইনভলভমেন্ট হয়, কিডনি হয়, ব্রেইন হয়, এটা। আর ম্যালেরিয়াটা বেশি আমাদের এখানে পাওয়া যায় না, ওভালি ভাইভেক্স পাওয়া যায়, এটা মাথায় রাখবা। আর এই সাইকেলটা দেখবা। আরেকটা হলো তোমার ম্যালেরিয়াতে তোমার ওই যে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ যেগুলা, এইগুলো একটু শিখতে হবে। যেমন আমরা কুইনাইন, ক্লোরোকুইন, এগুলো হলো তোমার কোথায় কাজ করে, এগুলো কোথায় কাজ করে, আমরা হেপাটিক ফেজে কাজ করে শুধু প্রাইমাকুইন, আর এগুলা হলো ইরেথ্রোসাইটে কাজ করে, ইরেথ্রোসাইটে কুইনাইন, ক্লোরোকুইন এগুলো ইরেথ্রোসাইটে কাজ করে, আর হেপাটিক ফেজে কাজ করে প্রাইমাকুইন। এই জিনিসগুলো একটু ছোট ছোট করে একটু লিখে রাখবো, এগুলো খুব ইম্পর্টেন্ট, না করলে খুব খারাপ হয়ে যায়। আর এখানে আর 2-একটা কথা আছে, যেরকম মনে করো মানে কেমো ম্যালেরিয়া কন্ট্রোল, এখানে পুরাতন বইগুলোতে কেমো প্রোফাইলেক্সিস, এইগুলো এখানে তো দেখতেছি না, খুলে দিব। ভাইভেক্স, ওভালি ইনফেকশন, ইনভেস্টিগেশন, তারপর প্রিভেনশনের মধ্যে তোমার প্রিভেনশনটাও ভালো করে পড়বা। ওই যে কেমো প্রোফাইলেক্সিস উল্টা দিকে লেখা আছে, কেমো প্রোফাইলেক্সিস পাইছো 278 পৃষ্ঠা? জি স্যার। এটা যদি ক্লোরোকুইন তো আজকাল আর দেওয়া হয় না, তো ঢোকার 1 সপ্তাহ আগে থেকে তারপরে ওই পুরো পিরিয়ড খেতে হয়, কেউ খায় কি খায় না সেটা ভিন্ন জিনিস, এগুলো উইকলি খেতে হয় কেমো প্রোফাইলেক্সিস। আর একটা এই কথাটা রেডিক্যাল কিউর, এই কথাটা এইখানে কোথাও দেখতেছি না, রেডিক্যাল কিউর কথাটা। রেডিক্যাল কিউর হলো তোমার একটা ইরেথ্রোসাইটিক মানে কুইনাইন দিয়ে আমরা চিকিৎসা করলাম আর্টিমিটার দিয়ে, তারপরে হেপাটিক ফেজটা ইরাডিকেট করার জন্য প্রাইমাকুইন দিতে হয় 14 দিনের। এটা কই এখানে নাই কেন? প্রাইমাকুইন দিতে হয় 15 মিলিগ্রাম ডেইলি 14 দিনের। এটা তোমরা ইয়েতে পড়ছো না, ওই ম্যালেরিয়া ইয়েতে, ওই যে ফোর্থ ইয়ারে না, ওখানে পড়া হয় না। এটা তোমরা ওই যে আগের এডিশনের বইগুলো দেখবা, এই কথাগুলো আছে কিন্তু। তারপরে এখানে ওইটাও দেখতেছি না, ম্যালেরিয়া কন্ট্রোল, ওই যে তোমার ইনসেক্টিসাইড দিয়ে নেট তৈরি করা হয়, তারপরে অন্যান্য কন্ট্রোলিং মেথড তো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যালেরিয়ার অর্গানিজম। হ্যালো, আমি একটু 5টা মিনিট ক্লাসটা শেষ করে ফোন দিতেছি। হ্যাঁ, যাই হোক, আমার মনে হয় যে ফিভার উইথ আনকনশাসনেস কিভাবে ডিফারেন্সিয়েট করব। একটা হলো এনকেফালাইটিসে হেমিপ্লেজিয়া, কনভালশন, এগুলা মেনিনজাল ইরিটেশনের সাইন। মেনিনজাইটিস হলো ভাইরাল, ব্যাকটেরিয়াল, টিউবারকুলার, এগুলো অ্যাসাইনমেন্ট বি ব্যাচে দেওয়া ছিল, তোমরা অন্য ব্যাচে ট্রান্সলেট করবা। আর ম্যালেরিয়া হলে ম্যালেরিয়ার জ্বর কোথা থেকে আসছে, ডায়াগনোসিস কিভাবে করব, সেরিব্রাল ম্যালেরিয়ার কমপ্লিকেশন, চিকিৎসা কি, কেমোপ্রোফাইলেক্সিস কি, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ এবং সাইকেল গুলা। এই আমার মনে হয় যে যতটুকু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অন্য গাইডলাইনে আছে, ম্যালেরিয়ার গাইডলাইনে আছে। ঠিক আছে, এই পর্যন্তই আজকে আমার বক্তব্য। তোমাদের কোনো আর বক্তব্য আছে? না স্যার। নাই। আচ্ছা, বক্তব্য যদি না থাকে তাহলে এই যে আমার যেগুলো অ্যাসাইনমেন্ট আছে, পড়াশোনা আছে, এগুলো তোমরা করে ফেলবা। বি ব্যাচে যদি অ্যাসাইনমেন্ট দেওয়া থাকে এ ব্যাচে দিয়ে দিবা। আরেকটা হলো আজকে বিকালে মাহমুদ নেবে, কালকে তোমার আমিনুল ভাই নেবে, কালকে দুপুরেরটা আমি নিব কিনা সেটা প্লাস মাইনাস আছে, আমারও কাজ আছে।
উমামা, বুশরা, তোমরা আমার সাথে 11টার সময় আমাকে একটু মনে করাই দিবা, ঠিক আছে? জি স্যার। এটা মনে করাই দিয়ে জানাই দিবা, এটা কালকেরটা। আর পরের যেটা বলছো, এখন মনে করো যে একটা ক্লাসের মধ্যে সবাইকে জিজ্ঞেস করলো, যে তোমরা কি চাও যে পড়াশোনা করিয়া পাস না পড়াশোনা না করিয়া পাস? মেজরিটি বললো স্যার পড়াশোনা না করে পাস হলে ভালো হয় স্যার। তো সেটা তো সবসময় মানা সম্ভব না, কথা বুঝছো না? এখন এটা কেন বললাম, তোমরা যেটা বলছো ক্লাস চলবে না, তবে আমি এটা প্রিন্সিপালের সাথে কথা বলবো, ওনাদের নির্দেশনা কি। যদি নির্দেশনা থাকে তাহলে চালাইতে হবে কম আর বেশি, আর যদি বলে যে না ঠিক আছে ক্লাস শেষ হইলে বাদ দিয়ে দিই, পেডিয়াট্রিক্স নেবে কিনা আমি জানি না, এটা আমি আলাপ করে জানাবো কালকে 11টার সময় আমি জানাবো, ঠিক আছে? জি স্যার। কালকে জানাবো। আর তারপরেও যদি বন্ধ থাকে অফিসিয়ালি যে ঠিক আছে আমাদের এখন প্রয়োজন নাই, বন্ধ করলেও করতে পারে, সেই ক্ষেত্রেও আমি বলবো তোমরা যদি ডিমান্ড করো সপ্তাহে একদিন 1 ঘন্টা 1 ঘন্টা তোমাদের এক্সারসাইজের জন্য দরকার আছে কিনা সেটা তোমরা আমাকে জানাইবা। আমি চাইলে সেটাও করতে পারি, কারণ এখন যদি লম্বা সময় যায় এই এক্সারসাইজ একবারে ভুলে যাও তাহলে আবার সর্বনাশ হয়ে যাবে। বাসার মধ্যে কি করা, পাহারা দেওয়া তো এত সম্ভব না। খালি এটা বুঝতে পারি যে 11টা থেকে 12টার আগে কেউ ঘুমতে ওঠো না, এটা। আর পড়াশোনা কেউ কেউ করো, আর কেউ কেউ আছে চলতেছে, যখন খোলা হয় সময় তো পাওয়াই যাবে, কিন্তু সেই সময় কাভার হবে না। তোমরা যদি খোলার পরে 2 মাসও সময় দেয়, এটা তো ম্যাক্সিমাম, তুমি সাবজেক্ট গুলো ভাগ করে দেখো কি করে সম্ভব, ঠিক আছে? তাহলে আমি কালকে 11টার সময় আমি আগামীকালের ক্লাসের ব্যাপারে আমাকে একটু মনে করাই দিবে, আমি জানাই দিব। আর পরের ক্লাসগুলো আমি প্রিন্সিপালের সাথে কথা বলে আমি জানাই দিব, ঠিক আছে? জি স্যার। আজকে পর্যন্ত কোনো কথা আছে? না স্যার। কোনো প্রশ্ন আছে? না স্যার। ওর 16 এর বাবা করোনা এফেক্টেড, উনি আমাদের হসপিটালে অ্যাডমিটেড আছেন, ওর মাও এফেক্টেড। একজন স্টুডেন্ট, রোল কত? 16। থার্ড ইয়ারের স্টুডেন্টের বাবা একজন ভর্তি, আমি জানি। স্যার আমাদের ক্লাসমেট সেকশন এ সঙ্গীতার বাবা হসপিটালে অ্যাডমিটেড আছে, আর ওর মাও ইনফেক্টেড, কিন্তু উনি বাসায় আছেন। ও বাসায় আছে, সেটাই তো বলছি। আর ওর বাবা হসপিটালে আছে অ্যাডমিটেড। কয়তলায় সেটা আমি জানি না, করোনা ওয়ার্ডে? জি স্যার। তাইলে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। কালকে 11টা মনে করে দিব, 12টায় মাহমুদ ক্লাস নেবে, কালকে সকালে আমিনুল ভাই। এইটুক ঠিক আছে? আর কালকে 11টায় বাকি কথা বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। welcome.